চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক, তিয়েনআনমেন স্কয়ারে শ্রদ্ধা প্রদর্শন। আজ পবিত্র আশুরা, হযরত হুসাইন সহ কারবালার শহীদদের স্মরণে রাজধানীতে তাজিয়া মিছিল। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠকে দুদেশের সম্পর্ক উন্নয়ন ও বিনিয়োগ বৃদ্ধির বিষয় নিয়ে আলোচনা হয়েছে। এর আগে চীনের তিয়েনআনমেন স্কয়ারে পুষ্পস্তবক অর্পণ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। চীনের স্থানীয় সময় সকাল 9:15 চীনের বীরদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন তার সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান, পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান সহ মন্ত্রিপরিষদের কয়েকজন সদস্য। দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হয়েছে বলে মন্তব্য করেছেন বিরোধী দলীয় নেতা ও জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। তার অভিযোগ, স্বরাষ্ট্রমন্ত্রী বিভিন্ন মন্ত্রণালয়ের বিষয়ে কথা বললেও নিজ মন্ত্রণালয়ের বিষয়ে উদাসীন। জুলাই সনদ এবং গণভোটের রায় বাস্তবায়নে দেশবাসীকে সাথে নিয়ে প্রতিরোধ গড়ে তোলা হবে বলেও সরকারকে হুঁশিয়ারি দেন বিরোধী দলীয় নেতা। রাজধানীর আরফালা মিলনায়তনে জামায়াতে ইসলামী নীতি নির্ধারণী ফোরাম কেন্দ্রীয় মজলিস শুরার বৈঠক। এতে উদ্বোধনী অধিবেশনে বক্তব্য রাখেন জামায়াতের আমির ও সংসদের বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ জানান তিনি। সমালোচনা করেন স্বরাষ্ট্রমন্ত্রীর কার্যক্রমের। আমাদের দুর্ভাগ্য যে আমাদের একজন স্বরাষ্ট্রমন্ত্রীও আছে, তিনি সকল মন্ত্রণালয়ের দায়িত্ব সংসদের ভিতরে পালন করেন যখনই সুযোগ পান, কিন্তু তার আপন মন্ত্রণালয় এটার দিকে নজর দেওয়ার কোনো সুযোগ নেই। একটা দেশে যদি মানুষের জীবনের নিরাপত্তাই না থাকে, এটা কিসের সমাজ? আমরা সরকারকে আহ্বান জানাই, আপনারা আপনাদের দায়িত্ব যথাযথভাবে পালন করুন। জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়ন না হওয়ায় দেশে কোনো পরিবর্তন আসেনি মন্তব্য করেন তিনি। স্বাধীন বিচার বিভাগ তারা চাচ্ছে না, স্বাধীন দুর্নীতি দমন কমিশন চাচ্ছেন না, স্বাধীন মানবাধিকার কমিশন চাচ্ছেন না, স্বাধীন গুম কমিশন চাচ্ছেন না, স্বাধীন নির্বাচন কমিশন চাচ্ছেন না। এইভাবে গুরুত্বপূর্ণ যে জায়গাগুলোর কারণে ফেসিবাদ কায়েম হয়েছিল, সেই সব জায়গায় আগের মতো জায়গায় থেকে গেল। জনগণ শুধু হতাশ নয়, খুব ক্ষমতার ভারসাম্য আনতে হবে। কেউ যাতে দুর্দান্ত ফেসিবাদী হয়ে উঠতে না পারে, জনগণের জীবন সম্পদ এবং ইজ্জত নিয়ে যাতে কেউ খেলতে না পারে, তার ওয়ারেন্টির জন্যই এই পরিবর্তন বা সংস্কার অপরিহার্য। আমরা প্রিয় দেশবাসীকে বলব, নিজেদের এই অধিকার আদায়ে আপনারা অনড় থাকুন। আমরা আপনাদের সাথে আছি, আপনারাও আমাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ। সরকারের ইতিবাচক সব কাজে বিরোধী দলের সহযোগিতার আশ্বাস পুনর্ব্যক্ত করেন বিরোধী দলীয় নেতা। ওমর ফারুক, বাংলা ভিশন, ঢাকা। আজ 10ই মুহররম, পবিত্র আশুরা। হিজরি 61 সনের 10ই মুহররম সত্য ও ন্যায়ের পক্ষে যুদ্ধ করতে গিয়ে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্র হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু এবং তার পরিবারের সদস্যরা কারবালার প্রান্তরে ফোরাত নদীর তীরে নির্মমভাবে শহীদ হন। দর্শক, রাজধানীর হোসেনি দালান থেকে বের হওয়া তাজিয়া মিছিল এই মুহূর্তে সম্ভবত আজিমপুরে রয়েছেন। সেখানে আছেন আমাদের স্টাফ রিপোর্টার মেজবা রহমান, যুক্ত হচ্ছে তার সঙ্গে। মেজবা, এই মুহূর্তে তাজিয়া মিছিলের পরিস্থিতি কি, সেখানকার অবস্থান সম্পর্কে আমাদের জানাবেন। জি, আপনি যেমনটি বলছিলেন, 61 হিজরিতে কারবালার ময়দানে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে সপরিবারে হত্যার মাধ্যমে ঘটনার যে হৃদয়বিদারক ঘটনা, সেই স্মরণে কিন্তু আজ মিছিলের নানা আয়োজন কিন্তু ইতিমধ্যে শুরু হয়েছে। হুসাইন দালান থেকে মিছিলটি শুরু হয়ে এই মুহূর্তে কিন্তু আজিমপুর, সেই আজিমপুরের কাছাকাছি চলে এসেছে। এবং আমি যে বিষয়টি জানার চেষ্টা করছিলাম যে লাল সবুজ নিশান, ব্যানার, দুলদুল, ঘোড়া সহ আশুরার সকালে কিন্তু দেশের সবচেয়ে বড় যে তাজিয়া মিছিল, সেটি কিন্তু ইতিমধ্যে পুরান ঢাকার হোসেনি দালানের ইমামবাড়া থেকে কিন্তু বের হয়েছে। এবং আমি দেখানোর চেষ্টা করছিলাম যে বিষয়টি আসলে কালো পোশাক পরে হাই হুসাইন মাতমে কিন্তু এগিয়ে আসছে মিছিলটি। এখন প্রায় 3 কিলোমিটারের বেশি জায়গায় রাস্তা কিন্তু ইতিমধ্যে অতিক্রম
অতিক্রম করছে। যতটুকু আমাদের কাছে তথ্য এসেছে, এই হোসাইন দালান থেকে কিন্তু মিছিলটি বের হয়েছে, এটি আজিমপুর হয়ে ধানমন্ডির দিকে কিন্তু যাবে। এবং আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই, এই মিছিলে কিন্তু শিয়া সম্প্রদায় ছাড়াও অন্যান্য সম্প্রদায়ের মুসলমানদের উপস্থিতি আমরা লক্ষ্য করেছি। যদিও বিশ্বজুড়ে কিন্তু মুসলমানদের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ শোকব দিন এই পবিত্র আশুরা, এবং এই আশুরার দিনকে ঘিরে কিন্তু নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে দেশ জুড়ে এটি পালিত হচ্ছে। এবং কারবালার যে ঘটনায় সেই অর্থাৎ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে যে হত্যা করা হয়েছিল, সেই ঘটনার কেন্দ্র করে কিন্তু এই তাজিয়া মিছিলটি অর্থাৎ তার স্মরণে এই শোকের মাতম সেই জায়গা থেকে কিন্তু, এবং আমরা দেখতে পাচ্ছিলাম যে তাজিয়া মিছিলটি কিন্তু ইতিমধ্যেই কিন্তু এগিয়ে আসছে, এবং তারা যে হাই হোসেন যে তাদের যে মাতম, সেই মাতমে কিন্তু এগিয়ে চলছে। এবং এখানে লক্ষাধিক যারা শিয়া লক্ষাধিক মুসলিম উম্মা কিন্তু এই জায়গায় জড়িত হয়েছে। এবং একই সঙ্গে আরেক তথ্য আপনাকে জানিয়ে রাখতে চাই যে আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু এই জায়গায় বেশ তৎপর রয়েছে, অর্থাৎ কোনো রকম অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে সেই জন্য কিন্তু খুব সকাল থেকে এই আইন শৃঙ্খলা বাহিনী বিভিন্ন সাদা পোশাক থেকে শুরু করে এনএসআই গোয়েন্দা সংস্থা থেকে শুরু করে সকলে বেশ সোচ্চার রয়েছে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে। এবং এখানে যারা আসছেন শিয়া সম্প্রদায়ের মুসলিমরা, তারা যে বিষয়টি বলছেন যে বিগত সময়ের থেকে এবার কিছুটা আয়োজন কম হলেও তারা বেশ স্বাচ্ছন্দ্যে কিন্তু তাদের যে আজকে যে মহরম, সেই পবিত্র মহরমের যে তাজিয়া মিছিল সেটি কিন্তু আসলে উদযাপন করছে, এবং এই মিছিলটি কিন্তু এগিয়ে আছে। আমি আসলে দেখানোর চেষ্টা করছিলাম বেশ কাছ থেকে যে কি মিছিল কি পর্যায়ে আছে। তো এই ছিল আমাকে তাজিয়া মিছিল থেকে সবশেষ তথ্য। মেজবা, ধন্যবাদ আপনাকে। দর্শক, তাজিয়া মিছিল থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী মেজবা রহমান। কিছুতেই থামছে না বিভিন্ন সীমান্তে বিএসএফ এর পুশিন চেষ্টা। গত রাতেও জেলার 3টি সীমান্ত দিয়ে 26 জনকে পুশিনের চেষ্টা চালিয়ে বিজিবির বাধার মুখে ব্যর্থ হয়েছেন তারা। জেলার 3 দিক ভারতীয় সীমান্ত পরিবেষ্টিত হওয়ায় বিভিন্ন সীমান্ত দিয়ে বিএসএফ গত 1 মাসে 23 বার পুশিনের চেষ্টা করলেও বিজিবির বাধার মুখে ব্যর্থ হয়েছে বিএসএফ এর সেসব চেষ্টা। জেলার 85 কিলোমিটার জুড়ে সীমান্তে পুশিন ঠেকাতে সীমান্তে দিনরাত টহল এখন কয়েক গুণ বাড়ানো হয়েছে। বাংলাভিশনের ড্রোন ক্যামেরায় সীমান্তে বিএসএফ এর দিবারাত্রি পুশিন চেষ্টার এক্সক্লুসিভ ছবি ধরা পড়েছে। ভিডিওতে দেখা গেছে সীমান্তের কাঁটাতারের বেড়ার প্রবেশদ্বার খুলে মানুষ ঢুকিয়ে ছদ্মবেশে পুশিনের রুট নির্ণয়ে বিএসএফ এর নানামুখী চেষ্টার ছবি। রাত হলেই সীমান্তের বিভিন্ন পয়েন্টে মানুষ জড়ো করে বাংলাদেশ প্রবেশমুখে নোম্যান্স ল্যান্ডের কাছে পাটক্ষেতের ভেতর লুকিয়ে রাখছে। পরে গভীর রাত সুযোগ বুঝে ওইসব মানুষকে বাংলাদেশ অভ্যন্তরে পুশিনের চেষ্টা চালাচ্ছে। দেখা যাচ্ছে দিনের চেয়ে রাতে সীমান্তে বিএসএফ এর সার্চ লাইটে সীমান্ত আলোকিত হয়ে ওঠে। আবারও পুশিনকালে সে আলো ক্ষণিকের জন্য বন্ধ হয়। এ কারণে পুশিন ঠেকাতে এখন বিজিবি সীমান্তে বিএসএফ এর সার্চ লাইটের দিকে বাড়তি সতর্ক নজর দেওয়া শুরু করেছে। বিজিবি জানায়, সীমান্ত নিরাপত্তা নিশ্চিন্তে চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের আওতাধীন মেহেরপুর ও চুয়াডাঙ্গা জেলার মোট 19টি বিওপি ও একটি আইসিপির মাধ্যমে প্রতিদিন 81টি টহল পরিচালনা করা হচ্ছে। পাশাপাশি স্থানীয় প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী, গোয়েন্দা সংস্থা, আনসার ও ভিডিবির সঙ্গে সমন্বয় করে সীমান্তবর্তী এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে। দর্শক, বেজিংয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠকের ব্যাপারে বিস্তারিত জানাতে ব্রিফিং চলছে। আমরা চলে যাচ্ছি সরাসরি সেখানে। এবং বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া যেভাবে অত্যন্ত ইতিবাচকভাবে বিভিন্ন সময় ফ্যাসিলিটেট করেছেন, পলিসি দিয়েছেন, বারবার এখানে রাষ্ট্রীয় সফর করেছেন, সেগুলোকে ওনারা ডিপলি অ্যাপ্রিসিয়েট করেছেন। বাংলাদেশের দিক থেকে মাননীয় প্রধানমন্ত্রী আবারও নিশ্চিত করেছে আমাদের ওয়ান পলিসি, ওয়ান চায়না পলিসি, অর্থাৎ চায়নাকে আমরা একটি একক রাষ্ট্র হিসেবে দেখি, যার ভিতর তাইওয়ানও অন্তর্ভুক্ত রয়েছে, সেটি সুসংহতভাবে সুনিশ্চিত করেছেন। বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী নির্বাচিত হয়ে আসার পর গত 4 মাসে ওনার যে পিপল সেন্ট্রিক পলিসিগুলো রয়েছে, জনগণের ভাগ্য পরিবর্তনের জন্য, সমস্যা সমাধানের জন্য বিভিন্ন সেক্টরে যে পলিসিগুলো গৃহীত হয়েছে, অত্যন্ত দ্রুততার সাথে বাস্তবায়ন শুরু হচ্ছে, সেগুলোর জন্য চীনের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে। ওনারা এটিকে খুব ডিপলি এবং গ্রেটলি অ্যাপ্রিসিয়েট করেছেন এবং বলেছেন যে জনগণের সাথে সংশ্লিষ্ট বিভিন্ন সেক্টরে এই পলিসিগুলো বাস্তবায়নের জন্য যেখানে যতটুকু করা প্রয়োজন, চীন বাংলাদেশের সাথে থাকবে এবং পাশে থাকবে। আমাদের সবচেয়ে বড় ট্রেডিং পার্টনার চীন, এবং এখানে আমাদের এক্সপোর্টের পরিমাণ খুব সীমিত, কিন্তু চীন থেকে বাংলাদেশে ইম্পোর্টের পরিমাণ অত্যন্ত বেশি। কিন্তু এটাকে নিয়ে দুই দেশের রাষ্ট্রপ্রধানের ভিতরে, সরকার প্রধানের ভিতরে আলাপ আলোচনার জন্য ডিজিটাল প্ল্যাটফর্মে আলোচনা হয়েছে এবং সেখানে বলা হয়েছে কিভাবে বাংলাদেশ থেকে আমরা ট্রেড গ্যাপটা কমাতে পারি। যেমন যেসব ক্ষেত্রে বাংলাদেশ থেকে প্রোডাকশন ক্যাপাসিটি রয়েছে, ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি রয়েছে, সেই সেক্টরগুলোকে আমরা আইডেন্টিফাই করতে পারি কিনা এবং তার থেকে এক্সপোর্ট করে বাংলাদেশে আমরা বাড়াতে পারি কিনা। ফর ইনস্টেন্স, আমাদের এগ্রিকালচারাল প্রোডাকশন কিভাবে বাড়াবো।
যে গার্মেন্টস রপ্তানি হয় বাংলাদেশ থেকে তার একটা বড় অংশ র ম্যাটেরিয়ালস কিন্তু আমরা চীন থেকে বাংলাদেশে প্রথমে আমদানি করি, দেন বাংলাদেশ থেকে বিভিন্ন দেশে রপ্তানি করি। সেই প্রোডাক্টগুলোকে আমরা র ম্যাটেরিয়ালস হিসেবে বাংলাদেশে প্রডিউস করতে পারি কিনা এগুলো নিয়ে যথেষ্ট আলোচনা করেছে। আমাদের বর্তমানে যে সাপ্লাই চেইন রয়েছে সেই সাপ্লাই চেইন কিন্তু চীনে অনেকটা এগিয়ে গেছে। দেখা যাচ্ছে তাদের অনেক ফ্যাক্টরি রিলোকেট হচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে। চীনের নেতৃত্ব বলেছে রিলোকেশনের ক্ষেত্রে বাংলাদেশকে কিভাবে প্রাধান্য দেওয়া যায়, যেসব জায়গায় বাংলাদেশের হিউম্যান রিসোর্স রয়েছে, টেকনিক্যাল ক্যাপাসিটি রয়েছে, সেই ইন্ডাস্ট্রিগুলো বাংলাদেশে নিয়ে আমরা কিভাবে জব ক্রিয়েট করতে পারি এগুলো নিয়েও বিস্তারিত আলোচনা হয়েছে এবং নিশ্চিত করা হচ্ছে সামনের দিনগুলোতে চীনের দিক থেকে বাংলাদেশের ট্রেড কিভাবে বাড়ানো যায়, বাংলাদেশের কিভাবে ফ্যাক্টরি প্রেজেন্স বাড়ানো যায় এগুলো নিয়ে ওনারা কাজ করবেন এবং যে ইনভেস্টমেন্ট গুলো হবে চীন থেকে সেখানে অবশ্যই কর্মসংস্থানকে একটি অন্যতম প্রাধান্যের ক্ষেত্র হিসেবে দেখা হবে। বাংলাদেশের সাথে চীনের অনেক ধরনের উন্নয়নমূলক প্রজেক্ট চলমান রয়েছে। সামনের দিকে আমরা এই প্রজেক্টগুলোকে আরো ব্যাপ্তি বাড়াতে চাই। রোডের ক্ষেত্রে অর্থাৎ সড়ক, ব্রিজ, রেলওয়েজ এর প্রত্যেকটা ক্ষেত্রে চীন আমাদেরকে মাল্টিমোডাল ট্রান্সপোর্টেশন মেকানিজমের ক্ষেত্রে সহযোগিতা করতে চায়। দর্শক, বেইজিং এ চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠকের ব্যাপারে বিস্তারিত ব্রিফিং করছিলেন প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখপাত্র মাহদি আমিন। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ দুপুর 2টায়। একটায় রয়েছে নিউজ টপ 10, দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com, facebook.com/banglavisionnews, সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।